আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সংবাদ যাচ্ছে যে প্রধান দুই দল বিএনপি এবং জামাতের শীর্ষস্থানীয় নেতারা নির্বাচনের ঝুঁকিতে আছেন। এই রিপোর্টটাতে আসলে কি আছে? আমাদের এই প্রতিবেদনটির মাঠ পর্যায়ের যে আমাদের প্রতিনিধিরা আছেন তাদের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। তারা আমাদের এই প্রতিনিধিরা মাঠ পর্যায়ে ওই এলাকার লোকজনের সাথে কথা বলে যে তথ্য পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে এই দুটি দলের শীর্ষ যে চারটি পদ, চেয়ারম্যান বা আমির, আরেক দিকে হচ্ছে মহাসচিব বা সেক্রেটারি জেনারেল, এই দুই দলের চারজন, এই চারজনের মধ্যে তিনজনই নির্বাচনে কতটা সফলতা পাবেন এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের লোকজন। এবং আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, আর অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই তিনজনই তাদের নিজ নিজ আসনে খানিকটা বেকায়দায় আছেন। সেটাকেই আমরা বলেছি যে ওনারা ঝুঁকিতে আছেন, যে ওনারা আসলে সেসব আসন থেকে পাশ করে আসতে পারেন কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় জনপ্রিয় নেতা সারা দেশে। আমি তার নিজ এলাকায় কেন তার জন্য রিস্কি হচ্ছে একটু কি ব্যাখ্যা করবেন? ওনার যে নির্বাচনী ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু আহামরি ভালো না। আহামরি ভালো না এই অর্থে, উনি একবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। এর আগে কিন্তু উনি নির্বাচিত হতে পারেননি, এর পরেও কখনো হতে পারেননি। ওনার নিজস্ব ভোট বলতে যেটি, সেটি বিএনপির যে ভোট ওখানে সেই বিএনপির ভোটটি ওনার ভোট। ওনার ব্যক্তিগত ভোট কতটা আছে এটি নিয়ে এলাকার মানুষই সন্দেহ পোষণ করে। তো ওখানে বরাবরই অতীতে আওয়ামী লীগের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জামাতে ইসলামীর ভোট আগে অতটা ছিল না যে বর্তমানে জামাতে ইসলামী আগের ভোট যদি তাদের বহাল থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে, এটি ঠিক। কিন্তু মাঠ পর্যায়ে এখন যেটি দেখা যাচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর বেশ লম্বা একটা সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বটি পালন করতে গিয়ে এলাকায় তৃণমূল নেতৃত্বের সাথে, বিএনপির যে তৃণমূল পর্যায়ে আছে তাদের সাথে এক ধরনের একটা দূরত্ব তার তৈরি হয়েছে। এই নীরব ক্ষোভ, সেটি নীরবেই তার বিপক্ষে যেতে পারে ভোটের বাক্সে। জামাতের আমির ঢাকাতে কখনো নির্বাচনে জিতেননি, এবার তিনি কেন জিতবেন না সেইটাই বা আমরা কেন বলছি? আসলে রাজধানী ঢাকা মোটামুটি একটা বাইপোলার পলিটিক্যাল পার্টির মধ্যে একটি দ্বিদলীয় চিন্তাভাবনা, হয় বিএনপি নতুবা আওয়ামী লীগ, আওয়ামী লীগ নতুবা বিএনপি, এর বাইরের চিন্তা খুবই কম, এই বিশেষ করে এই ঢাকা এবং রাজধানীতে, খুদ রাজধানীতে। তো এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপি এককভাবে এখানে বড় দল এবং তাদের ভোট অতীতেও অনেক বেশি ছিল। জামাতে ইসলামী কখনোই ঢাকায় কোনো আসনে, সেই 1991 সাল থেকে যদি আমরা ধরি যে ভালো নির্বাচন হচ্ছে, তখন 1991 বা 1996 জামাতে ইসলামী কখনোই একটি আসনে 10% কিছুটা কম বা প্রায় 10% ভোট পেয়েছিল। বাকি আসনগুলিতে সেই 1.5%, 2%, একটি আসনে সম্ভবত 7% এরকম ভোট পেয়েছে। তো এই যে জোয়ারটি এসেছে এবার বলা হচ্ছে, এই জোয়ারে তাদের ভোট বেড়েছে নিঃসন্দেহে, আমরা সেটি মনে করি। কিন্তু আমাদের যে মাঠে ঘাটে রিপোর্টাররা, ওনারা এসে বলছেন যে সেই ভোটটি এতটি বাড়েনি যে বিএনপির যে 30-35% সলিড ভোট যেটিকে বলা হয়, সেই ভোটটিকে অতিক্রম করতে পারে অতটা ভোট বাড়েনি জামাতে ইসলামীর। এই কারণেই উনি দিন শেষে ধানের শীষের কাছে হারবেন, কোনো ব্যক্তির কাছে নয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে আসনে নির্বাচন করছেন, তিনি অতীতেও এইখানে নির্বাচিত হয়েছেন এবং এবারও তার বিরুদ্ধে যে শক্ত প্রতিদ্বন্দ্বী দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী কেন জিতবেন? যেরকম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার নির্বাচিত হয়েছেন, মিয়া গোলাম পরোয়ারও একবারই নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। এই 2001 সালে কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলামীর জোট ছিল, তার মানে দুই দলের সম্মিলিত ভোট। মজার ব্যাপার হচ্ছে ওই আসনটিতে এককভাবে মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিগত কিছু ভোট আছে অতীতের। 1991 সালের ভোটে যদি দেখা যায় যে তিনি প্রায় 18% ভোট পেয়েছিলেন, সেখানে পরের বারই অন্য একজন প্রার্থীকে যখন ওই আসনে জামাতে ইসলামীর প্রার্থী করেছিল, তার ভোট নেমে এসেছিল 10%-এরও নিচে। অর্থাৎ বাকি ভোটগুলি
মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিগত ভোট। তো সেই হিসেবে যদি 1991 সালেই ওনার প্রায় 18% ভোট থাকে, এবার সেটি আরও বেড়েছে, এটি বাস্তবতা। সেটিও এই একই রকমের প্রশ্ন যে কতটা বেড়েছে। সেখানে বিএনপির ভোট ওনার চাইতে কিঞ্চিত আহামরি বেশি ছিল না, কিঞ্চিত বেশি ছিল, 25-26% মতো ভোট ছিল বিএনপির। সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ এবং হিন্দু ভোট। ওই আসনটিতে একটি বড় সংখ্যার ভোটার সংখ্যা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। মিয়া গোলাম পরোয়ারের আসনটিতে হিন্দু ভোটাররা ইতিমধ্যে বিএনপির দিকে ঝুঁকেছেন। বিএনপির প্রার্থী অতীতে অন্য একটি আসন থেকে জয়ী হয়েছিলেন, তিনি মোটামুটি প্রভাবশালী ওই এলাকার। তিনি যেভাবেই হোক আওয়ামী লীগের কিছু ভোটার এবং হিন্দু ভোটার বিশেষ করে তাদেরকে তার দিকে টেনে নিতে পারছেন বলে এখন পর্যন্ত মনে হচ্ছে, যে কারণে গোলাম পরোয়ার সাহেব বেশ খানিকটা ঝুঁকিতে পড়ে গেছেন। এই ঢাকা 17 আসনে তারেক রহমানের জন্য ঝুঁকির কি আছে? কারণ এখানে তো সবসময় বিএনপি বা বড় দলই জিতেছে, কখনো তো জামাত বা অন্য কোনো ছোট দল এই আসনে জিতেনি। তাহলে তারেক রহমানের জন্য ঝুঁকিটা কোথায়? তারেক রহমানের জনপ্রিয়তা অনেক, এটি স্বাভাবিক। তিনি যে মাপের নেতা, সেখানে তিনি যেভাবে জয় লাভ করার কথা সাধারণ মানুষ ভাবে, হয়তো সেটা হবে না। আমরা বলেছি যে দিন শেষে হয়তোবা সেখানে একটা ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। ওই আসনে গত 1.5 বছর যাবৎ জামাতে ইসলামীর প্রার্থী বেশ অনেক কাজ করেছেন, বিশেষ করে বস্তি এলাকাগুলিতে। সেখানে বিএনপি হঠাৎ করে ঢুকে কতটা ঢুকতে পারছে সেটি নিয়ে যেরকম কিছুটা অনেকেই সন্দিহান, একইভাবে আরেকটি হচ্ছে যে অভিজাত যে এলাকাগুলি, গুলশান বনানীর মতো, ক্যান্টনমেন্টের মতো অভিজাত এলাকাগুলি, সেখানে বরাবরই দেখা যায় যে ভোটদানের হার কিছুটা কম থাকে, অনেকেই ভোট কেন্দ্রে যেতে চায় না। গুলশান এলাকায় আপনি যেটা বলতে চাচ্ছেন, গুলশান এলাকার ভোটাররা 3 দিন ছুটি পেলে বিদেশ চলে যায়, আর নিম্নাঞ্চলের মানুষের ওইখানে জামাতের প্রার্থী অনেক কাজ করেছেন। কিন্তু এবারও যে গুলশান বনানীর বা ওই এলাকার লোকরা 3 দিনের ছুটি পেলে যাবে বিদেশে, এমন তো কোনো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে তারেক রহমানের তো জিতার রিস্ক থাকবে না, তাই তো? হয়তো বিএনপির অনেক লোক মনে করবে যে তারেক রহমান সাহেব তো এমনিতেই জিতবেন, আমি না গেলেও জিতবে, আমার ভোট না দিলেও জিতবে, এইভাবে আমি না গেলেও চলবে, এরকম মনে করে বিএনপির অনেক ভোটার নাও যেতে পারে ভোট কেন্দ্রে। সেটাকে যথাযথভাবে এখন থেকে মোকাবেলা করতে না পারে, তাহলে তারেক রহমান সাহেব যে ব্যবধান আশা করে, সবাই আশা করছে যে যেই ব্যবধানে উনি জিততে পারেন, সেই ব্যবধানটি তো পাবেনই না, হয়তোবা উনি বেশ খানিকটা ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতায় পড়তে পারেন। থ্যাংক ইউ।